টেস্ট সিরিজ তো হারছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে, গো হারা হারছে, কারণ গৌতম গম্ভীরের সংসারে মন ছিল না, তাকে দেশের বাড়ি পাঠানো হয় নাই, আম কাঁঠাল খাওয়ানো হয় নাই। কিন্তু এখন আসছে ওয়ানডে সিরিজ, ওয়ানডেতে কি হবে মন্তব্য জানতে চাই কমেন্টে। টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে, পুরনো খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজ ছিল, দুটাতেই হেরেছে। সামনে আসছে ওয়ানডে সিরিজ, ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া জিতবে নাকি আবারও সাউথ আফ্রিকার কাছে টিম ইন্ডিয়া হারতে চলেছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে ভিডিওটা আপনার জন্য না, স্কিপ করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব কিংবা পেজের লাইক দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই, দেওয়া থাকলে উঠিয়ে নিতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে। টিম ইন্ডিয়া যে 2টা টেস্ট ম্যাচ খেলেছে, কলকাতায় একটা হেরেছিল, যেটা এটার একটা ইনিংসে তারা 93 রানে অল আউট হয়ে গেছিল এবং ম্যাচটা হেরেছিল। সেকেন্ড ম্যাচ গুয়াহাটিতে হয়েছিল, সেখানেও টিম ইন্ডিয়া হেরেছে এবং সেখানেও একটা ইনিংসে তারা সরি প্রথম ইনিংসে তারা 201 রান করেছিল। যদি 201 রান করার ক্ষেত্রে ওই যে কুলদীপের সেই ইনিংসটা অনেক বড় ছিল এবং ওয়াশিংটন সুন্দরের সাথে একটা পার্টনারশিপের কারণে একটু পর্যন্ত গিয়েছে, না হয় আরো কমে আউট হয়ে যেত। এবং সেকেন্ড ইনিংসে মাত্র 140 রানে অল আউট হয়ে যাওয়া এবং লাস্ট 10 রান বা 11 রানে তাদের 4 উইকেট যাওয়া, টপ অর্ডারের রানে না থাকা, অফ ফর্মে থাকা টিম ইন্ডিয়ার ভাবনার বিষয় ছিল টেস্ট সিরিজে। ঠিক এইভাবেই টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়েছে সাউথ আফ্রিকার কাছে। এখন ওয়ানডে সিরিজ, ওয়ানডেতে টিম ইন্ডিয়ার দলে খেলবে কিং কোহলি, খেলবে রোহিত শর্মা, খেলবে। তাদের অন্যতম ভরসার প্রতীক হিসাবে কিন্তু তারা থাকবে। অন্যতম ভরসার প্রতীক এই কারণে বললাম, তাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার শুধু ইন্ডিয়াতে কেন, সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে আর নাই। সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই দুজন বর্তমান বিশ্বে, ক্রিকেট বিশ্বে সবচাইতে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। এখন এটা তাদের একটা প্লাস পয়েন্ট, কিন্তু তাদের যেই একটা মাইনাস পয়েন্ট আছে সেটা আমার কাছে অনেক বড় বিষয়। সেটা কি? তাদের দুর্বল বোলিং অ্যাটাক, বিশেষ করে যদি বলি দুর্বল পেস অ্যাটাক। কারণ সেখানে থাকছে না জাসপ্রীত বুমরা, থাকছে না মোহাম্মদ সিরাজ, সামি তো অনেক আগে থেকেই নেই। সেটা একটা মানে বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে, বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ হর্ষিত রানা, পার্সোনালি আমি যদি বলি, হর্ষিত রানাকে আমার পছন্দ না। হর্ষিত রানার বল আমার কাছে ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার হয়তো ভালো লাগতেও পারে, অন্য কোনো কারণে ভালো লাগতে পারে, হয়তো আপনি তার আগে খেলা দেখেছেন, ভালো খেলেছে, হয়তো আপনার কাছে তার কারণে ভালো লাগতে পারে। বাট আমি যখন থেকে দেখছি তাকে, আমার জাসপ্রীত বুমরা, সিরাজ, সামি, আরশদীপ সিং এই টাইপের বোলার আমার কাছে মনে হয় না। তাকে আমার সব সময় কেন জানি দ্বিতীয় সারির বোলারের মতো মনে হয়। তো সেইটা হচ্ছে টিম ইন্ডিয়ার সবচাইতে বড় দুর্বল জায়গা। এখন যদি আমি একাদশটা নিয়ে একটু আলোচনা করি, যে এই একাদশ নিয়ে টিম ইন্ডিয়া কিভাবে কি করতে পারে, একটু আলোচনা করব। টিম ইন্ডিয়া, ওকে, স্কোয়াড দেখেন, ইন্ডিয়া দলে কেএল রাহুল থাকছে অধিনায়ক হিসাবে। কেএল রাহুল অধিনায়ক হিসেবে, তার কারণ কি? যেহেতু শুভমন গিল ইনজুর্ড, যার কারণে কেএল রাহুল খেলছে। কেএল রাহুল খেললেও সেখানে জেসওয়াল থাকছে দলে, বিরাট কোহলি থাকছে, রোহিত শর্মা থাকছে। হয়তো রোহিত শর্মার সাথে জেসওয়াল ওপেন করতে পারে, আর কেএল রাহুল হয়তো ওয়ান ডাউন
টু ডাউন হয়তো বিরাট কোহলি, কিংবা ওয়ান ডাউনে বিরাট কোহলি, টু ডাউনে কেএল রাহুল। সেটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে বোলিং লাইন আপটা যদি আমরা দেখি, দেখেন আপনি এখানে প্রাসিদ কৃষ্ণা আছে, হর্ষিত রানা আছে, আর্শদীপ সিং আছে, এই তিনজন। কৃষ্ণা আমার কাছে আপ টু দ্য মার্ক না, হর্ষিত রানা আমার কাছে আপ টু দ্য মার্ক না, আর্শদীপ সিং ভালো বোলার, আর্শদীপ সিং ভালো বোলার, কিন্তু আর্শদীপ সিংকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না, দলের ভিতর পর্যাপ্ত সুযোগটা সে পায় না আমার কাছে যেটা মনে হয়। এই জায়গাটাতে যদি আমি বলি টিম ইন্ডিয়ার দুর্বলতা আমি খুঁজে পাই। আর শুরু থেকে যদি বলি কেএল রাহুল, আর্শদীপ সিং, ঋতুরাজ গায়কোয়াড় ব্যাটার, তারপরে রবীন্দ্র জাদেজা আছে অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা কিন্তু তার কেরিয়ারে সবচেয়ে ভালো সময় পার করছে, যদিও দুইটা টেস্ট যদি বিবেচনা করেন ওইরকম কোনো ইনিংস খেলতে পারেনি, কিন্তু ওয়ানডের বিচারেও সবচেয়ে ভালো ফর্মে, টেস্টেও এই দুইটার আগে কিন্তু ভালো ফর্মেই ছিল, দুইটা টেস্টের আগে। তারপরে যদি আমি বলি জেসওয়াল, যেটা বললাম ওপেন করবে, ধ্রুব জুরেল, জুরেলকে নিয়ে আমার একটু প্রশ্ন আছে, মানে আমার পছন্দের ক্রিকেটার না, এটা হচ্ছে আমার মতামত, আমার পছন্দের ক্রিকেটার না। বিরাট কোহলি তো থাকবেই, কুলদীপ আছে স্পিন অ্যাটাকে, তারপরে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি যে ধরনের অলরাউন্ডার ধরা হয়, তবে লাস্ট কিছুদিন ধরে তার পারফরমেন্সে ওই রকম প্রভাব কিন্তু সে রাখতে পারতেছে না নীতিশ কুমার রেড্ডি, না পারতেছে ব্যাটিংয়ে, না পারতেছে বোলিংয়ে, এই দুইটা জায়গাতেই নীতিশ কুমার রেড্ডি কিন্তু একটু স্ট্রাগল করছে, একটু কি ভালোভাবেই স্ট্রাগল করছে। আমি খারাপ ব্যাটসম্যান তাকে আমি বলবো না, তার অনেক বড় বড় রেকর্ড কিন্তু আছে। ঋষভ পান্ত, ঋষভ পান্ত হচ্ছে কি প্লেয়ার, কারণ হচ্ছে কি আপনি দেখবেন সে কিছু এক্সট্রা অর্ডিনারি শট খেলে টি-20 এবং ওয়ানডেতে, যেটা অনেক বেশি দলের ক্ষেত্রে এবং তার নিজের ক্ষেত্রেও আপনার অবদান রাখে। কারণ এক্সট্রা অর্ডিনারি শট যখন আপনি খেলবেন তখন রান আসবে। আর ঋষভ পান্ত এমন একটা প্লেয়ার, আমার কাছে মনে হয় যে তার তৈরি হয়েছে টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলার জন্য। ঋষভ পান্ত যেভাবে খেলে ওয়ানডে এবং টি-20তে তাকে মানায়, কিন্তু তাকে টেস্টে আসলে মানায় না। সে সে যে ধরনের টেম্পারমেন্ট নিয়ে ব্যাট করে, আমার কাছে মনে হয় যে টেস্টে আসলে ঋষভ পান্ত প্রয়োজন নাই। ঋষভ পান্তকে টেস্টে এনে আসলে তার কেরিয়ারটা নষ্ট করার কোনো কারণ আমি দেখি না। সে ওয়ানডেতে ভালো খেলে, টি-20তে ভালো খেলে, ওইখানে খেলুক। প্রসিদ্ধ কৃষ্ণ আছে বোলার হিসেবে, রোহিত শর্মা তো বললাম টপ অর্ডার ব্যাট করবে, হয়তো জেসওয়ালের সাথে ওপেন করবে। তারপরে আছে তিলক ভার্মা। তিলক ভার্মা মূলত এই যে এশিয়া কাপটাতে সে যে ঝলকটা দেখাইছে, এটা অনেকের কাছে হয়তো তাকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে, পরিচিত হয়েছে। কিন্তু তিলক ভার্মাকে আমি আগে থেকেই চিনি। তিলক ভার্মা অনেক ভালো ব্যাটসম্যান, কিন্তু অনেক ভালো ব্যাটসম্যান। টি-20তে তার পজিশনটা নিয়ে অনেক নাড়াচাড়া হয়েছে, গাম্ভীর অনেক বেশি তার পজিশনটা নিয়ে শাফলিং করছে, যার কারণে আসলে ওইভাবে পারফরমেন্স করতে পারতেছে না তিলক ভার্মা। কিন্তু এশিয়া কাপে কিন্তু দেখাই দিয়েছে তার কোয়ালিটিটা কি। 40-45 রানে যখন 4-5 উইকেট চলে গেছে, সেখান থেকে টিমটাকে সে ক্যারি করে নিয়ে যাওয়া, ম্যাচটা শেষ করে মাঠ থেকে ওঠা, অনেক বড় গুরু দায়িত্ব সে পালন করেছে। নিশ্চিতভাবে এশিয়া কাপের নায়ক হচ্ছে তিলক ভার্মা। তারপরে স্পিন অ্যাটাকে আবার ওয়াশিংটন সুন্দর আছে। এখন কিভাবে দলটা সাজায়, কয়টা স্পিনার খেলায়, 3টা স্পিনার, 2টা পেস বোলার নাকি একটা পেসার খেলায়, এটা পিচের উপর আসলে ডিপেন্ড করবে কোন ধরনের পিচ হয়। তবে সামগ্রিক বিবেচনায় আমি বলবো যে পেস অ্যাটাকটা দুর্বল। আর্শদীপ সিং ছাড়া আমি আসলে গণি না, ওই যে ইয়াকে গণি না আমি, প্রসিদ্ধ কৃষ্ণকেও গণি না, আর হর্ষিত রানাকে তো আমি গণি না। এই স্পিন অ্যাটাক ঠিক আছে, কিন্তু এখানে এই ইয়ার দরকার ছিল, কি বলে, পেস বলারের দরকার ছিল, হয় জাসপ্রীত বুমরা না হয় সিরাজ। আরেকটা প্লেয়ারকে আমি চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার আকসার প্যাটেল। কেন দলে নাই আসলে আমি জানি না, ইনজুর্ড না গৌতম গম্ভীর চাচ্ছে না, সেটা আমি বুঝতেছি না। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া যদি ব্যাটিং অর্ডারে বা ব্যাটিং ইনিংসে যদি ভালো রান না করে, তাহলে এই বোলিং অ্যাটাক দিয়ে, পেস ইউনিট দিয়ে আফ্রিকাকে আটকে রাখা অনেক বেশি কষ্টকর ব্যাপার হয়ে যাবে। আপনি কি মনে করছেন, সিরিজে কে জিতবে, টিম ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা? কমেন্ট বক্সে আপনার মন্তব্য, মতামত জানতে চাই।